আসসালামু আলাইকুম। দ্য জব সলিউশনস ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব এলিজাবেথেন অ্যান্ড জ্যাকোবেন ড্রামা এর একটি নাটক দ্য ডাচেস অফ মালফি। ডাচেস অফ মালফির একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কনসিডার দ্য ডাচেস অফ মালফি অ্যাজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি। দ্য রিভেঞ্জ থিম। ডাচেস অফ মালফি এটা কিভাবে রিভেঞ্জ ট্র্যাজেডি হিসেবে গণ্য করা যায়, শুরু করছি। জন ওয়েবসলার দ্য ডাচেস অফ মালফি first performed in 1614 is one of the greatest plays of the English Renaissance period. জন ওয়েবস্টারের দ্য ডাচেস অফ মালফি প্রথম মঞ্চস্থ হয় 1613 থেকে 1614 সালে, ইংরেজি রেনেসাঁ যুগের অন্যতম শ্রেষ্ঠ নাটক। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেস অফ দ্য ইংলিশ রেনেসাঁস পিরিয়ড, ইংলিশ রেনেসাঁস পিরিয়ডের একটি গুরুত্বপূর্ণ নাটক। ইট ইজ ওয়াইডলি কনসিডার্ড এ রিভেঞ্জ ট্র্যাজেডি। এটি একটি রিভেঞ্জ ট্র্যাজেডি বা প্রতিহিংসামূলক ট্র্যাজেডি হিসেবে বিবেচিত। কারণ ইট কম্বাইন্স থিম অফ ভেজেন্স, কনস্পিরেন্সি, মার্ডার অ্যান্ড হিউম্যান ফ্রেইলটি ইন্টু এ ডার্ক অ্যান্ড হরিফাইং অ্যাটমসফিয়ার। কারণ এতে প্রতিহিংসা, ষড়যন্ত্র, হত্যা এবং মানবিক দুর্বলতা একত্রে মিশে এক ভয়াবহ আবহ তৈরি করেছে। ডিফিনিশন অফ রিভেঞ্জ ট্র্যাজেডি। একটি রিভেঞ্জ ট্র্যাজেডির সংজ্ঞা। এ রিভেঞ্জ ট্র্যাজেডি ইজ এ জেনরি অফ ড্রামা। একটি ড্রামার ধরন। রিভেঞ্জ ট্র্যাজেডি হলো এক ধরনের নাটক। এ রিভেঞ্জ ট্র্যাজেডি ইজ এ জেনরা অফ ড্রামা। রিভেঞ্জ ট্র্যাজেডি নাটকের একটা ধরন। হোয়ার এ ক্যারেক্টার হ্যাভিং বিন wronged and denied justice takes murder into their own lands and seek revenge. যেখানে ন্যায়বিচার না পাওয়ার কোনো ব্যক্তি বা চরিত্র নিজ হাতে প্রতিশোধ নেওয়ার পথে এগিয়ে যায়। দিস কাইন্ড অফ ট্র্যাজেডি অফেন ইনক্লুডস। এই ধরনের ট্র্যাজেডিতে সাধারণত থাকে ব্রুটাল অ্যান্ড বডি মার্ডার্স, নিষ্ঠুর এবং রক্তাক্ত হত্যাকাণ্ড, কনস্পিরেসি অ্যান্ড বিট্রিয়াল, ষড়যন্ত্র এবং প্রতারণা, ঘোস্ট অর সুপারন্যাচারাল এলিমেন্ট, আত্মা অথবা অতিপ্রাকৃত উপাদান, করাপশন অ্যান্ড মরাল ডিকে, দুর্নীতি এবং নৈতিক পতন, অ্যান্ড আলটিমেটলি ডিস্ট্রাকশন থ্রট অ্যাবাউট বাই রিভেঞ্জ, এবং প্রতিহিংসার
ফলস্বরূপ ব্যাপক ধ্বংস। and ultimately destruction thought about by revenge, রিভেঞ্জের কারণে শেষ পর্যন্ত প্রবল ধ্বংস, ব্যাপক ধ্বংস। শেক্সপিয়ারস হ্যামলেট অ্যান্ড থমাস কেটস দ্য স্প্যানিশ ট্র্যাজেডি আর কনসিডার্ড মাস্টারপিস অফ দিস জেনরি। শেক্সপিয়ারের হ্যামলেট এবং থমাস কিডের দ্য স্প্যানিশ ট্র্যাজেডি এই ধারার শ্রেষ্ঠ উদাহরণ, মাস্টারপিস, শ্রেষ্ঠ উদাহরণ। হোয়াই দ্য ডাচেস অফ মালফি ইজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি। দ্য ডাচেস অফ মালফি একটি রিভেঞ্জ ট্র্যাজেডি কেন? এর কারণ হলো দ্য ফাউন্ডেশন অফ রিভেঞ্জ, প্রতিহিংসামূলক প্রেক্ষাপট। যেমন দ্য ডাচেস সিক্রেটলি ম্যারিজ অ্যান্টোনিও, ডাচেস তার ভাইয়ের অমতে গোপনে অ্যান্টোনিওকে বিয়ে করে। দ্য ডাচেস সিক্রেটলি ম্যারিজ অ্যান্টোনিও, গোপনে অ্যান্টোনিওকে বিয়ে করে। ডিফাইং দ্য উইল অফ হার ব্রাদার, তার ভাইদের অমতে গোপনে বিয়ে করে। ডিউক ফার্ডিন্যান্ড অ্যান্ড দ্য কার্ডিয়াল, ডিউক ফার্ডিন্যান্ড এবং কার্ডিয়ালের অমতে বিয়ে করে। আপন ডিসকভারিং দিস, এটা আবিষ্কারের পর বা এটা জানার পর, দে বিকাম ইনগ্রেসড অ্যান্ড প্লট টু ফিনিশ হার ফর হোয়াট দে সি অ্যাজ এ ডিগ্রেস টু দেয়ার নোবেল ব্লাডলাইন। তারা এই বিষয়টি জানার পর চূড়ান্তভাবে ক্ষিপ্ত হন এবং তাদের সম্মানহানির জন্য ডাচকে শাস্তি দেওয়ার জন্য পরিকল্পনা করে। দে এমপ্লয় বোসোলা অ্যাজ এ স্পাই টু মিরর হার অ্যাকশন। তারা বোসোলা নামের গুপ্তচর, একজন গুপ্তচরকে নিযুক্ত করেন গতিবিধি ধরার জন্য। অ্যাকশন মানে হচ্ছে কাজ বা গতিবিধি ধরার জন্য, ওপর নজর রাখার জন্য গুপ্তচর নিয়োগ করেন। দিস মার্কস দ্য বিগিনিং অব দ্য রিভেঞ্জ মোটিভ, এখানেই প্রতিহিংসার সূচনা হয়। ইন দ্য ইনহিউম্যান রিভেঞ্জ অফ ফার্ডিন্যান্ড অ্যান্ড দ্য কার্ডিনাল, ফার্ডিন্যান্ড ও কার্ডিনালের অমানবিক প্রতিশোধ। দেয়ার গোল ওয়াজ নট মেয়ারলি টু কিল দ্য ডাচেস বাট টু ব্রেক হার স্পিরিট কমপ্লিটলি। ডাচেসকে কেবল হত্যা করাই নয়, তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলাই ছিল ফার্ডিন্যান্ডের উদ্দেশ্য, গোল ছিল। দেয়ার গোল, তাদের উদ্দেশ্য ছিল ওয়াজ নট মেয়ারলি টু কিল দ্য ডাচেস, শুধু নিছকভাবে ডাচেসকে হত্যা করাই ছিল না, বাট টু ব্রেক হার স্পিরিট কমপ্লিটলি, তাকে মানসিকভাবে যন্ত্রণা দেওয়াও উদ্দেশ্য ছিল। দে টর্মেন্ট, তারা যন্ত্রণা দেয়। দে টর্মেন্ট হার সাইকোলজি, মানসিকভাবে তারা যন্ত্রণা দেয়। শোয়িং হার দ্য ফেক কর্পসেস অফ হার হাজব্যান্ড অ্যান্ড চিলড্রেন,
তার স্বামী এবং সন্তানদের মৃতদেহ, ফেক মৃতদেহ, ভুয়া মৃতদেহ দেখিয়ে মানসিকভাবে যন্ত্রণা দেয়। ইম্পসিং হার, কারারুদ্ধভাবে, অ্যান্ড মেন্টালি টর্চারিং হার, এবং মানসিকভাবে অত্যাচার চালায়। আনটিল শি গ্র্যাডুয়ালি লসেস হোপ, যতক্ষণ না পর্যন্ত সে আশা হারায়। অ্যান্ড মুভ টুয়ার্ড ডেথ, যতক্ষণ না পর্যন্ত মৃত্যু না হয়। রিভেঞ্জ হেয়ার বিকাম এক্সট্রিমলি ক্রুয়েল অ্যান্ড স্যাডিস্টিক, প্রতিশোধ এখানে নিষ্ঠুরতার চরম রূপ ধারণ করেছে। মাল্টিপল মার্ডার্স অন স্টেজ, দ্য প্লে ফেচার্স সেভারেল ব্রুটাল কিলিং ইনক্লুডিং, এই মঞ্চে হত্যাকাণ্ড, মাল্টিপল মার্ডার্স অন স্টেজ, মঞ্চে একাধিক হত্যাকাণ্ড। দ্য প্লে ফেচার্স সেভারেল ব্রুটাল কিলিং ইনক্লুডিং, নাটকে একে একে অনেক চরিত্র হত্যা করা হয়। ইনক্লুডিং যেমন ডাচেস অ্যান্ড হার চিলড্রেন, ডাচেস এবং তার সন্তান অ্যান্টোনিও, ডিউক ফার্ডিনান্ড ও কার্ডিনাল, অ্যান্ড আলটিমেটলি বোসোলা হিমসেলফ, এবং শেষ পর্যন্ত বোসোলা সে নিজে। দিস চেইন অফ bloody murders strongly reflects the typical elements of a revenge tragedy. এই ধারাবাহিক হত্যাকাণ্ড ও রক্তাক্ত প্রতিশোধ রিভেঞ্জ ট্র্যাজেডির বৈশিষ্ট্য বহন করে। দিস চেইন, এই ধারাবাহিক, দিস চেইন অফ ব্লাডি মার্ডার, এই রক্তাক্ত হত্যাকাণ্ডর চেইন, শিকল, স্ট্রংলি, কঠোরভাবে, রিফ্লেক্টস, প্রতিফলন করে, দ্য টাইপিক্যাল এলিমেন্টস, সাধারণ উপাদান, অফ এ রিভেঞ্জ ট্র্যাজেডির সাধারণ উপাদান প্রতিফলন করে। বোসোলাস ইটারনাল কনফ্লিক্ট অ্যান্ড রিভেঞ্জ, বোসোলা চরিত্রের অন্তর্দ্বন্দ্ব ও প্রতিহিংসা। ইনিশিয়ালি, প্রথমে বোসোলা সার্ভস দ্য ব্রাদার্স লয়্যালটি, বোসোলা প্রথমে ফার্ডিনান্ড এবং কার্ডিনালের অনুগত ছিল, মানে তার ভাইদের অনুগত ছিল। However, after witnessing the Duchess' tragic fate, ডাচেসের করুণ পরিণতি দেখে his conscience awakens, তার বিবেক কি জেগে ওঠে। He then turns against Ferdinand and the Cardinal and revenes the Duchess by killing them. সে সিদ্ধান্ত নেয় প্রতিশোধ নেওয়ার, সে ফার্ডিনান্ড এবং কার্ডিনালকে হত্যা করে। বোসোলাস ট্রান্সফর্ম
বসলার পরিবর্তন ডিপেন গভীর করে দ্য মরাল ডিমেনশন, নৈতিক মাত্রা গভীর করে অব দ্য রিভেঞ্জ থিম, প্রতিহিংসার মাত্রা গভীর করে। অ্যান্ড ইন্টিফাইজ দ্য ট্র্যাজেডি, এবং ট্র্যাজেডির Bosla's transform depend the moral dimension of the revenge theme and intensifies the tragedy. বসলার চরিত্র ট্র্যাজেডির মর্মবাণীকে জোরালো করে তোলে, গভীর করে তোলে এবং শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে, ধ্বংস জোরালো করে। অ্যাটমসফিয়ার অফ হরর অ্যান্ড ভায়োলেন্স, নাটকের ভয়াবহ এবং সহিংসতা। দ্য প্লে ইনক্লুডস গ্রিম এলিমেন্টস, নাটকটি নির্মম উপাদানগুলো যুক্ত করে। সাচ অ্যাজ দ্য টমস, ডার্ক ডানগনস, সেন্স অফ ম্যাডনেস, কর্পেস অ্যান্ড ডিভিলিশ বিহেভিয়ার। নাটকে কবর, অন্ধকার প্রকোষ্ঠ, উন্মাদনার চিত্র, মৃতদেহ ও পিশাচসম আচরণ অন্তর্ভুক্ত করে। অল অফ দিস কন্ট্রিবিউট টু এ কিলিং গথিক অ্যাটমসফিয়ার টাইপিক্যাল অফ রিভেঞ্জ ট্র্যাজেডিস। এসব মিলিয়ে এক অন্ধকার ও শীতল আবহাওয়া তৈরি করে। এ সমস্ত আর এগুলো হচ্ছে ট্র্যাজেডির বৈশিষ্ট্য। ইন ফাইনাল জাজমেন্ট, শেষ বিচার। দ্য ডাচেস অফ মালফি ইজ নট জাস্ট এ টেল অফ লাভ অর পোয়েটিক্স। ডাচেস অফ মালফি শুধু রাজনীতির বা প্রেমের গল্প নয়। ইট ইজ এ গ্রিম রিভেঞ্জ ট্র্যাজেডি, এটা করুণ প্রতিশোধমূলক ট্র্যাজেডি। হোয়ার পার্সোনাল হেট্রেড, সোশ্যাল হিপোক্রেসি অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার মার্চ টু এক্সপোজ দ্য ডাউনফল অফ হিউম্যান মরালিটি। যেখানে ব্যক্তিগত ঘৃণা, সামাজিক ভণ্ডামি এবং ক্ষমতার অপব্যবহার সব মিলেমিশে মানুষের নৈতিক পতনের ছবি আঁকে। রিভেঞ্জ ইজ নট জাস্ট এ থিম, রিভেঞ্জ শুধু একটা থিম নয়, ইট বিকাম দ্য ড্রাইভিং ফোর্স অ্যান্ড লিডস ক্যারেক্টার্স টু ডিস্ট্রাকশন অ্যান্ড ডেথ। এই নাটকে প্রতিহিংসা একটি থিম নয়, কেন্দ্রীয় থিম নয়, যা চরিত্রের ধ্বংস এবং মৃত্যুর দিকে ঠেলে দেয়। কনক্লুশন, উপসংহার। দেয়ারফর, যাই হোক, দ্য ডাচেস অফ মালফি স্ট্যান্ডস আউট এ পাওয়ারফুল রিভেঞ্জ ট্র্যাজেডি। ডাচেস অফ মালফি
একটি শক্তিশালী প্রতিহিংসামূলক ট্র্যাজেডি। হোয়ার vengeance is not merely personal but also reflection of the decaying social and political structure. যেখানে কেবল প্রতিহিংসা কেবল একটি ব্যক্তিগত ইচ্ছা নয়, বরং সামাজিক রাজনৈতিক প্রতিচ্ছবি। জন ওয়েবস্টার used this play to explore the dark realities of the Renaissance world, of the cruelty of human nature. জন ওয়েবস্টার তার এই নাটকের মাধ্যমে রেনেসাঁ যুগের অন্ধকার বাস্তবতাকে প্রতিফলিত করেছেন। This makes the play a unique and significant work in the tradition of revenge tragedy. এজন্য এটি রিভেঞ্জ ট্র্যাজেডি অনন্য নিদর্শন হিসেবে গণ্য করা হয়। দিস মেক্স তাই এটি তৈরি করেছে এ প্লে একটি নাটক ইউনিক অ্যান্ড সিগনিফিক্যান্ট ওয়ার্ক, একটি একক এবং গুরুত্বপূর্ণ নাটক কাজে ইন দ্য ট্র্যাডিশন অফ রিভেঞ্জ ট্র্যাজেডি, রিভেঞ্জ ট্র্যাজেডির ঐতিহ্যর গুরুত্বপূর্ণ একটি কাজে পরিণত করেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।